আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের নতুন করে বাংলা প্রথম বইয়ে সংযুক্ত হওয়া একটি প্রবন্ধ অর্ধাঙ্গী, লিখেছেন বেগম রোকেয়া। এই কবিতার কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি শব্দার্থ নিয়ে আমরা আলোচনা করেছি গত ভিডিওতে। এখন আলোচনা করব এই প্রবন্ধটি। প্রবন্ধের যত জায়গা থেকে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এবং প্রবন্ধের ব্যাখ্যা কি কি, প্রতিটি লাইনের ব্যাখ্যা এবং সবকিছু খুঁটিনাটি ভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করি। লেখক পরিচিতি আমরা গত ভিডিওতে দেখেছি, তাই এটি আপাতত আলোচনা করছি না। আমরা ডিরেক্ট প্রবন্ধে চলে যাব এবং প্রবন্ধের বিষয়গুলো বোঝার জন্য তোমার পুরো ভিডিওটি একসাথে দেখতে হবে, কারণ এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে এবং বেগম রোকেয়ার অনেক সুন্দর একটি প্রবন্ধ হয়েছে এটি। এখানে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা আছে, তাই আমরা প্রতিটি বিষয় ধাপে ধাপে দেখব। কোন রোগের চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্ত দেখাইতে হয়। দেখো, বেগম রোকেয়া এখানে বলেছে আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই এবং তখন রোগীর তার অবস্থা আগে জানা হয়, রোগের ওষুধ তো পরে দিবে, কিন্তু আগে অবস্থা জানা হয়। তাই এখানে তো আমরা জানি বেগম রোকেয়া সবসময় নারীদের নিয়ে বলেন, তাই বলেছে অবলা জাতি। এখানে নারী জাতিদের বা নারী সমাজদেরকে বোঝাচ্ছে। এই যে নারী সমাজের একটা অবস্থা এবং আগেরকার বাংলা সমাজের নারীদের যে অবনত অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, এটার জন্য বেগম রোকেয়া কথা বলছে এবং তাই তিনি বলছে আগে অবনতর চিত্র দেখাইতে হয়, মানে নারীদের কি অবস্থা আগে সেটা দেখাচ্ছে তোমাদেরকে, এরপরে উনি বলবে কি করলে এটা ঠিক হবে। আমি স্ত্রী জাতির অবনতির শীর্ষক প্রবন্ধে ভগ্নীদিগকে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে, সেটি হলো দাসত্ব। তাহলে বেগম রোকেয়া বললেন এই যে মেয়েদের বা আগেরকার সমাজের নারীদের বর্তমান চিত্রের সাথে এই প্রবন্ধটা অনেকটা মিলবে না বা কিছু মিলবে, তাই তোমরা আগেরকার ব্যাপারগুলো বিবেচনা করে এই প্রবন্ধটি ভালো করে দেখবে। এখানে দেখো, তার একটি শীর্ষক প্রবন্ধ ছিল, সেটি হলো স্ত্রী জাতির অবনতি। এখানে তিনি ভগ্নীদের জানিয়েছেন যে আমাদের একটা রোগ আছে, মানে নারী সমাজের একটা রোগ আছে, সেটি হলো দাসত্ব, বা আমরা সমাজে পুরুষের দাসত্ব হিসেবে আছি এই ধরনের। সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতিপূর্বে বর্ণনা করা হইয়াছে। এতক্ষণে আমরা দেখিতে চেষ্টা করিব সেই রোগ হওয়ার আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে, ঔষধ পথের বিধান হস্তান্তরে দেওয়া হবে। এখানে এখন এই যে সমস্যাগুলো বলছে নারী জাতির দাসত্বের ব্যাপার, এখন এটা কিভাবে ঠিক করা যায় ওই ব্যাপারে আলোচনা করবে। ওইখানে ঘোড়া পর্দা প্রিয় ভগ্নীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি। আমি অবরোধ প্রথার বিরোধে দণ্ডায়মান হই নাই। কেউ যদি আমাকে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের পর্দার বিধান ছাড়া, এখানে দেখো এতটুকু থেকে বোঝা যাচ্ছে যে এখানে বেগম রোকেয়া বলছে আমি কিন্তু পর্দা প্রথা, মানে মুসলিম সমাজের যে পর্দা প্রথা আছে এটার বিরুদ্ধে তিনি দণ্ডায়মান হন নাই। তাই আগে থেকে তিনি কিছু কথা ক্লিয়ার করে রাখতেছে সবার সাথে, যে কেউ হয়তো এই প্রবন্ধটা পড়ে মনে করবে আমি মেয়েদেরকে ঘর থেকে বের করে ফেলতে চাচ্ছি, বিষয়টা এমন। কিন্তু বাস্তবর্তে বেগম রোকেয়া বিষয়টা এমন বোঝাতে চাননি। তিনি বোঝাতে চেয়েছেন যে এই নারী সমাজকে যে কোনো ভাবেই দাসত্ব থেকে মুক্ত হতে হবে এবং পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে সমাজকে গড়ে তুলতে হবে এবং তাদের যে অবস্থান এটি পরিবর্তন করতে হবে। কেউ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই। এখানে বেগম রোকেয়া বলছেন তুমি যদি এই প্রবন্ধ পড়ে শুধু এটাই মনে করো যে আমি পর্দা প্রথার বিদ্বেষ নিয়ে কথা বলছি, বেগম রোকেয়া হয়তো তার যে কথাগুলো আসলে বলতে চেয়েছেন সেটা বুঝাতে পারেননি, অথবা তোমরা এই প্রবন্ধটা ভালো করে পড়ো নাই। এরপরে দেখো কি বলেছে, সে প্রবন্ধের প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। কোন প্রবন্ধে সমগ্র নারী জাতির উল্লেখ আছে? তাহলে এটি হবে স্ত্রী জাতির অবনতি। এই প্রশ্নটি এমসিকিউতে আসবেই আসবে, তোমরা এটি ভালো করে দেখবে। আমি কিন্তু তোমাদেরকে লাইন বাই লাইন বলে দিচ্ছি কোনগুলো এমসিকিউতে বেশি আসবে, কোনগুলো সংক্ষিপ্ততে আসবে, এগুলো তোমরা ভালো করে দেখবে। এই যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ যেটি আছে, এখানে সমগ্র নারী জাতির কথা উল্লেখ আছে। সকল সমাজের মহিলাগণই কি অবরোধ বন্দিনী থাকেন, মানে পৃথিবীতে যত মহিলারা আছে বা যত বিভিন্ন সমাজে মহিলারা আছে সবাই কি পর্দার ভিতর থাকেন? তা তো থাকেন না। অথবা তাহারা পর্দাশীল নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? তারা যে পর্দার মধ্যে থাকেন না এবং বাইরে থাকেন, তাও কি আমি ওদেরকে উন্নত বলিয়াছি? আসলে লেখক বলেন নাই। কেন? আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়াছি। ওইখানে ওরা হয়তো আমাদের মুসলিম সমাজের মেয়েদের মতো ঘরে বন্দি থাকেন না, বাইরে যেতে পারেন বা বাইরে গিয়ে কথা বলতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু তাও লেখক ওদেরকে উন্নত বলেন নাই। কেন বলেন নাই? কারণ তারাও মানসিক দাসত্বের মধ্যে থাকেন। কেন মানসিক দাসত্বের মধ্যে থাকেন তা নিয়ে এখন আলোচনা করবে। কোনো একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে। আমরা দেখেছি সমাজে যে কোনো নতুন কিছু আসলে একটু গোলযোগ হট্টগোল হয় এবং
পরে সেই নতুন চালচলন সহিয়া লয়। তাহারই দৃষ্টান্ত স্বরূপ ফার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থা উল্লেখ করিয়াছি। এখন দেখো লেখক এখানে ফার্সি মানে ইরানি মহিলারা যারা আছে তারা কিন্তু আগে পর্দার ভিতর থাকতো, পরবর্তীতে তারা কি করছে, বাইরে বের হচ্ছে, মানে যে কোনো ভাবে চলতেছে, ওদের ইচ্ছা মতো চলতেছে। কিন্তু তাও লেখক তাদেরকে কি বলছে দেখো, পূর্বে তাহারা ছত্র ব্যবহারেও অধিকারিণী ছিলেন না, তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমালঙ্ঘন করিয়াছে, তবুও তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন ফার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? এখন লেখক বলছে ওরা যেটা করেছে মানে পর্দা থেকে বের হয়েছে ঠিকই, কিন্তু তাও তো তারা মানসিক দাসত্ব থেকে মোচন হতে পারে না। মানে মানসিক দাসত্ব বলতে ওরা আগে ঘরে থাকতো পুরুষের ভয়ে, মানে পুরুষরা বলতো তাই ওরা ঘরে থাকতো, বর্তমানে ওরা বের হয়েছে তাও পুরুষের ফলে, ওরা নিজের ইচ্ছায় বা স্বইচ্ছে এগুলো কিছুই করছেন না, তাই বলছে মানসিক দাসত্ব থেকে মোচন হয় নাই, অবশ্যই হয় নাই। আর ওই যে পর্দা পড়িয়াছেন তাহা দ্বারা তাহাদের সক্রিয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না। ফার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীদিগকে পর্দার বাহিরে আনিয়াছে, ইহাতে অবলাদের জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না, তাহারা যে জড় পদার্থ সেই জড় পদার্থই আছে। দেখো এখানে কিন্তু বুঝার বিষয় আছে। এই যে ফার্সি পুরুষরা, যেমন আমি তোমাদেরকে একটু আগে বলেছি ওরা আগে পর্দা করতো, পুরুষরা বলেছে তাই। ইরানি যে পুরুষরা আছে ওরা বিলাতি সভ্যতা মানে পশ্চাৎ বা আমেরিকান সভ্যতা, ওই দিকের পশ্চাত্য সভ্যতা যেটাকে বলে, এগুলার অনুকরণ করতে গিয়ে ওরা মেয়েদেরকে কি করছে, ঘর থেকে বাইরে নিয়ে আসছে। কিন্তু এটাও তো ওদের পুরুষদেরই ইচ্ছা ছিল, এখানে নারীদের কোনো ইচ্ছাই ছিল না। তাই বেগম রোকেয়া ওদেরকে বলছে আগে জড় পদার্থ ছিল, এখনো জড় পদার্থই আছে মেয়েরা। পুরুষ যখন তাহাদিগকে অন্তপুরে রাখিত, মানে পুরুষরা যখন চাইতো যে ওরা বাসায় থাকুক, পর্দা করে থাকুক, তখন তারা সেটাই করত। তাহারা যখন সেখানেই থাকিত, মানে পর্দার ভিতরেই থাকিত। আবার পুরুষরা যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন, তখনই তাহারা পর্দার বাহির হইয়াছেন। এখন দেখো পুরুষরা ওদেরকে যখন ভিতরে রাখতো ওরা তখন ভিতরে ছিল, এখন নাকের দড়ি যখন বাইরে নিয়ে আসছে বা বাইরে হতে বাধ্য করছে তখন মেয়েরা বাইর হচ্ছে। কিন্তু এতে কি ওদের মানসিক দাসত্ব মোচন হয়েছে? উত্তর হবে এখানে হয় নাই। ইহাতে রমণীকুলের বাহাদুরি কি? মানে রোকেয়া বলছেন এখানে ওদের বাহাদুরি কি, ওরা তো কোনো কিছুই ওদের ইচ্ছা করতেছে না। এইরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নহে। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃতসংকল্প হন তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি? নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও বাতুলতা বই আর কি। এখন দেখো যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে চেয়েছে তখন সবাই তাকে বাতুল মানে পাগল বলেছে। এখন সেম সমাজের মধ্যে যখন নতুন কোনো কিছু আসতে চায় তখন মানুষ সেটার কি করে, বিরোধিতা করে। একইভাবে নারীরা যদি চায় যে ওরা ছেলেদের মতো এই জ্ঞানী হবে, শ্রেষ্ঠতা বা জ্ঞান অর্জন করবে, এটা যখন প্রথম অবস্থায় চালু হবে সকলে এটাকে বা মেয়েদেরকে বলবে বাতুল বা পাগলামি এ ধরনের কিছু বলবে, কিন্তু এটা আসলে অনেকটাই প্রয়োজন। এরপর দেখো পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করে তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। লোকে কালী শীতলা প্রকৃতির দেবীকে ভয় করে, পূজা করে সত্য, কিন্তু সেইরূপ বাঘিনী নাগিনী সিংহী প্রভৃতি দেবীকে কি ভয় ও পূজা লাভ করে না? তবেই দেখা যায় পূজাটাকে পাইতেছেন রমণী কলি না রাক্ষসী নিমুণ্ঢমালিনী। আমরা বিভিন্ন প্রবন্ধে, গল্পে বা উপন্যাসে মেয়েদেরকে বা নারীদেরকে যে সম্মানটা প্রদর্শন করি কিন্তু বাস্তবে তা আমরা করি না। যেমন আমরা প্রবন্ধের মধ্যে নারীকে দেবী হিসেবে তুলনা করি এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, নারীর পায়ের নিচে বেহেশত হিসেবে কল্পনা করি, কিন্তু বাস্তবে এগুলো আমাদের কিছুই করা হয় না। এখানে লেখক বলেছেন বিভিন্ন দেবদেবীকে আমরা ভয়ে পূজা করি, মন থেকে বা ভালোবেসে আমরা এটি মোটেও করি না। এই যে এখানে নারীদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে প্রবন্ধে, বাস্তবে কিন্তু আমরা এই সম্মানটা দেই না। যে কোনো মেয়ে গৃহিণী যে কাজ করে অনেক, তাদেরকে কিন্তু আমরা এই সম্মানটা দেই না বা এই সম্মানগুলো আসেও না আমাদের মধ্যে থেকে, কারণ আমাদেরকে এই ধরনের কিছু শিখায়ও না সমাজ। তারপর দেখো নারীকে শিক্ষা দিবার জন্য গুরুলোক সীতা দেবীকে অনুরূপে দেখাইয়া থাকেন। সীতা অবশ্যই পর্দানশীল ছিলেন না, তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়িনী এবং সহচারী ছিলেন। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক সবই, কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছে তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে
কোনো বালকের যে সম্বন্ধ। সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেই রূপ। বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইলে বিরহের অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় নিদ্রায় রজনী যাপন করিতে পারে। পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খড়গহস্ত হইতে পারে, হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে আটখানা হইতে পারে, আবার বিনা কারণে রাগ করিও পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে। কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারেন না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ। দেখো এখানে অনেক কিছু বলেছে। প্রথমে হলো আমাদের সমাজে গুরুজনরা যারা আছে তারা সীতা দেবীকে দেখিয়ে থাকেন আমাদের যে নারী সমাজে যারা আছে ওদেরকে। কেন? এই যে সীতা ছিল সে পর্দানশীল না হলেও সে রামের প্রতিটা কথা শুনতো এবং রাম যা বলতো তা ও কোনো সময় কোনো কিছু বলেন নাই এই ধরনের। এবং এখানে রাম ওকে যখন যা করতো সবই ও মেনে নিত, কোনো কিছু বলতো না। এই জন্য ওকে বলা হয়েছে পুতুলের ন্যায়। পুতুলের হাত পা আছে ঠিকই, কিন্তু তার ভিতরের কোনো ইচ্ছা বা কোনো কিছু নেই। এই জন্য এখানে একটি পুতুলের সঙ্গে বালকের সম্বন্ধ, মানে রামের সাথে সীতার সম্পর্ক। সীতাকে এখানে পুতুল হিসেবে কল্পনা করেছে, এটি পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। এখানে এই জন্য সীতাকে পুতুলের সাথে কল্পনা করেছে। এই জন্য বলা হয় হস্তপদ থাকা সত্ত্বেও, মানে হাত থাকা সত্ত্বেও পুত্তলিকা, মানে পুতুলটি একটি অচেতন পদার্থ। মানে মেয়ে হওয়া সত্ত্বেও সীতার যে ভিতরে অনেক ইচ্ছা থাকতে পারে, এটি রাম কখনো বুঝেন নাই। বালক তাহার পুতুল স্বেচ্ছায় আনলে উৎসর্গ করিতে পারে, পুতুল পুড়িয়া গেলে দেখিয়া ভূমে লুটাইয়া ধুলি দূষরিত হইয়া উচ্চস্বরে কাঁদিতে পারে। এখানে রামের সাথে সীতার যে সম্পর্ক, এখানে সীতার নিজস্ব কোনো ইচ্ছা শক্তিই ছিল না। সে রাম যখন যেমনই চেয়েছে তার সীতাকে তখন তেমনই থাকতে হয়েছে। এরপর দেখো রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়াছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রায় ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। এখানে দেখো এখানে লেখক একটু ব্যঙ্গ করে বলেছেন এখানে যে রামচন্দ্র স্বামিত্বের, এখানে স্বামিত্ব বলতে আমরা জানি স্বামিত্ব শব্দের একটি অর্থ আছে যে প্রভুত্ব বা মালিক টাইপের বোঝানো হয়। এখানে সীতার সাথে রামের যে ব্যবহারটা ছিল পুতুল আর রামের, এখানে পুরোটাই এই যে ভালোবাসা বা প্রেমের কোনো বন্ধন টাইপের ছিল না, এটা পুরোটাই ছিল যে মালিকানা ভিত্তিক, মালিকের মতো। মালিক তার যে কোনো কিছুর সাথে যে ধরনের আচরণ করে, বিপরীতে মালিকের যে দাস বা দাসী আছে ওরা কোনো আচরণ করতে পারে না, সেটার মতোই হয়েছে। এখানে রামচন্দ্র তার যে স্বামিত্ব বা প্রভুত্বের যে ব্যাপারটা এটি 16 আনাই ব্যক্ত করেছেন, কিন্তু সীতা শুধু পুরো জীবনে একবারই তা ব্যক্ত করতে পেরেছেন। যেমন কেবল সীতা তার মনের কথা শুধু একবারই বলতে পেরেছেন, যেমন এখানে কেবল প্রভু রামের সহিত বনযাত্রায় ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝতে চাহেন না, কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণমাত্রায় খাটানো যাইত না। যেমন ধরো এই যে সীতার কিছু অনুভূতি আছে, ওরও ইচ্ছা শক্তি প্রকাশ করার ব্যাপারটা আছে, এটা রামচন্দ্র বুঝতে চান না। কারণ যদি বুঝতে চায়, মানে স্বামিত্ব মানে প্রভুত্বটা, মালিকানাটা সে পূর্ণমাত্রায় খাটাতে পারবে না। সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। আচ্ছা, দেশকালের নিয়ম অনুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী মানে কি? অর্ধাঙ্গী মানে হলো অর্ধেক। ধরো তুমি তোমার দেহটাই কল্পনা করো, এই দেহর অর্ধেক, তো এইভাবে করে এই অর্ধেক শব্দ থেকে অর্ধাঙ্গী এসেছে, মানে সমকক্ষ। তুমি যদি এক হও তাহলে একের অর্ধেক, এই ধরনের। এখানে তাই লেখক এখন একটু বলতেছেন যে আমরা যে কবিরা যে বিভিন্ন ভাষায় সুর মিলায় গদ্য পদ্যের মধ্যে লিখে, মেয়েরা অর্ধাঙ্গী, একটি পুরুষের অর্ধেক বা পুরুষের সহচারী, যখন যা সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় এই ধরনের। এজন্য তিনি মিলাইয়া বলছেন আমরা ধরে নিলাম দাসী নই, আমরা অর্ধাঙ্গী। আমরা তাহাদের গৃহে গৃহিণী, মানে তাদের ঘরের গৃহিণী। এটা মরণে তোমাদের বইয়ে হয়তো লেখা আছে, এটি হবে স্মরণে। স্মরণে অনুগামিনী, সুখ দুঃখের সমভাগিনী, ছায়াতুল্য সহচারী। সুখ দুঃখে ভাগিনী মানে সুখ দুঃখ ভাগ করে নেয় এমন। এটি কবির ভাষ্যমতে বা লেখকদের কবিতার সুর মিলাই তিনি এগুলা ধরে নিলেন। কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলঙ্গ হইয়াছে তাহা কি কেউ একটু চিন্তা চক্ষে
দেখিয়াছেন। আক্ষেপের বিষয় যে আমি চিত্রকর নহি, নতুবা একটি নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অনুরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়া দেখাইতাম। লেখক এখন বলছেন এই যে অর্ধাঙ্গ মেয়েদেরকে বলে, কিন্তু ওই জায়গা থেকে ওদেরকে তো অর্ধাঙ্গ হিসাবে তুলনা করা হয় না। এখানে বলতেছেন এখন লেখক, আমি যদি চিত্রকার হইতাম, মানে লেখক যদি চিত্রকার হইতো তাহলে তিনি দেখিয়ে দিতেন এই অর্ধাঙ্গ ছাড়া পুরুষদেরকে কেমন দেখায় বা পুরুষের যে অবয়বটা তা কেমন হতো। এখন দেখো এরপরে বলছেন, শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে, শুক্লকেশ মানে সাদা চুল, এখানে শুক্লকেশ বুদ্ধিমানগণ বলতে গুণী মানুষদেরকে বোঝাচ্ছে, আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়। দ্বিচক্র মানে দুই চাকা বিশিষ্ট, শকট মানে যান বা গাড়ি, তাহলে দুই চাকা বিশিষ্ট গাড়ির মতো আমাদের জীবনটা, সাংসারিক জীবনটা। এই শকটের এক চাকা পতি, মানে এক চাকা হলো পুরুষ এবং অপরটি পত্নী, অপর চাকা হলো পত্নী বা নারী বা এখানে বউ হিসেবে। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশনী বা পার্টনার, উত্তমার্ধ বা বেটার হাফ ইত্যাদি বলে। এই যে ইংরেজি ভাষায় যেগুলো বলে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে, এমসিকিউতে আসতে পারে। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ নহে, সুকঠিন গার্হস্থ ব্যাপার, সুশৃঙ্খল কে পারে চলাতে, রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে। এরপরে দেখো আমরা এখান থেকে দেখে নিই এবার, বোধহয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া, মানে এই যে এখন আমরা এটাকে একটা মস্তক স্বরূপ বা মাথা স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রগণ পতি ও পত্নীর তাহার অঙ্গ স্বরূপ বলিয়াছেন। তবে দেখা যাওক বর্তমান যুগের সমাজে মূর্তিটা কেমন। এই যে মেয়েদেরকে যে অর্ধেক স্বরূপ কল্পনা করছে, বা ধরো ওরা আমাদের কি, ওরা আমাদের দুঃখ সুখ একসাথে ভাগাভাগি করবে সমানভাবে, যদি জীবনে বা সংসারে যদি কষ্ট আসে তাহলে ভাগাভাগি করবে এমন। কিন্তু বর্তমান রূপে আসলে কি মেয়েদের অবস্থানটা এমন আছে? এটা যদি বর্তমান সমাজে মূর্তির মতো হয় বা আমরা যদি একটা মূর্তি আঁকি তাহলে সেটা কেমন হবে, এই বিষয়ে একটা মূর্তির অবয়ব এখানে দিচ্ছে। মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে। কোন দিকের দর্পণের কথা বলা হয়েছে? পূর্ব দিকে। এটা এমসিকিউতে আসতে পারে। লেখক এখন বলছে ধরে নাও কোনো একটা দিকে বৃহৎ মানে একটা বড় দর্পণ আছে, যাহাতে আপনি আপদামস্তক মানে সামনাসামনি হয়ে নিরীক্ষণ করিতে পারেন, মানে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। আপনার দক্ষিণাঙ্গ ভাগ পুরুষ, মানে দক্ষিণ সাইড হবে ছেলে এবং বামাক্ষ ভাগ হবে স্ত্রী, মানে অন্য সাইড হবে মেয়ে বা স্ত্রী। এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন, মানে এখন তুমি একটা কল্পনা করো, তুমি একটা দর্পণের সামনে দাঁড়িয়েছ এবং সেখানে তোমার অর্ধেক সাইড মা দক্ষিণাঙ্গ হলো ছেলে এবং এর পাশেরটা হলো মেয়ে। কিন্তু বর্তমান সমাজে এই মেয়েদের অবস্থানটা কেমন? আপনার দক্ষিণ বাহু মানে ছেলের সাইডে 30 ইঞ্চি, দীর্ঘে কত ইঞ্চি? 30 ইঞ্চি, এবং স্থূল মানে ছেলেদের শরীর যেমন হয়, বাম বাহুর দৈর্ঘ্য 24 ইঞ্চি। মানে আমরা যে মেয়েদেরকে খাটো বা ছোট বা ওদেরকে অবহেলা করি, এখানে ওই হিসেবে কল্পনা করছেন। 24 ইঞ্চি এবং ক্ষীণ বা ছোট। তো তোমার একটা মানুষের শরীরের অবয়ব এক সাইড যদি ছেলে উঁচু টাইপের হয়, এক সাইড যদি মেয়ে নিচু টাইপের হয়, দেখতে কেমন লাগবে? এরপর দেখো আরো কি বলেছে, দক্ষিণ চরণ মানে দক্ষিণ পা দীর্ঘ বড় 12 ইঞ্চি, বাম চরণ অতি ক্ষুদ্র মানে বাম সাইডের পা একটা বড় পা একটা ছোট পা, দক্ষিণ স্কন্ধ উচ্চতায় 5 ফিট, বাম স্কন্ধ উচ্চতায় 4 ফিট, মানে এক কাঁধ হলো 5 ফিটের, একটা হলো 4 ফিটের এমন। তবেই মাথাটা সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকিয়া পড়িয়াছে, মানে এক সাইড উঁচু এক সাইড নিচু হলে তো মাথাটা বাম দিকে ঝুঁকে পড়বে, মানে যে সাইডে ছোট ওই সাইডে ঝুঁকে পড়তেছে। কিন্তু আবার দক্ষিণ কর্ণভারে, কর্ণ মানে কান, বিপরীত দিকে একটু ঝুঁকিয়াছে। ছেলে যেটা আছে বা নর, যেখানে নরের কান হলো বড়, এই জন্য বলতেছে এটার ভারেও কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকতেছে। দক্ষিণ কর্ণ হস্তি কর্ণের ন্যায় বৃহৎ, মানে দক্ষিণের বা নরের কানটা হলো হস্তি মানে হাতির মতো বড়। বাম কর্ণ হলো রাসব কর্ণের ন্যায় দীর্ঘ। রাসব কর্ণ মানে হলো এখানে গাদা, মানে গাদার কান যেমন ছোটখাটো হয়, হাতির তুলনায় তো ছোট। তো একটা কান অনেক বড়, একটা কান ছোট। দেখুন, ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন। এখন তোমাদেরকে বলতেছে যদি তোমার অবয়বটা এমন হয় তাহলে তোমার দেখতে কেমন লাগবে। যদি এই মূর্তিটা অনেকের মনমতো না হয়, এখন ধরো এই যে উদাহরণটা দিয়েছে এটা তোমার মনমতো হচ্ছে না, তবে তিনি আরেকটা উদাহরণ দিচ্ছেন, তবে দ্বিচক্র শকটের গতি দেখাই। এখন বলতেছে
এই উপরের উদাহরণ যদি তোমার ভালো না লাগলে তাহলে আমি তোমাকে একটা কি করি, তোমাকে আমি দ্বিচক্র মানে 2 চাকার একটা শকট মানে গাড়ির উদাহরণ দেই। তারপর দেখো উদাহরণে তিনি কি বলছেন, যে শকটের এক চক্র বড় মানে পতি, মানে একটা চাকা বড় যেটাকে ছেলে হিসেবে কল্পনা করতেছে এবং এক চক্র ছোট যেটাকে পত্নী বা মেয়ে হিসেবে কল্পনা করতেছেন, সে শকট অধিক দূর অগ্রসর হইতে পারবে না। এখন যদি একটা গাড়ির চাকা একটা ছোট একটা বড় হয় তাহলে নিশ্চয়ই সে অধিক দূর যেতে পারবে না, সে কেবল একই স্থানে গৃহকোণেই ঘুরতে থাকিবে, মানে ও কোনো জায়গায় যেতে পারবে না, ও এক জায়গায় ঘুরতে থাকবে, কারণ চাকা ছোট বড় হলে তো চালানো অসম্ভব। এই জন্য মেয়েদেরকে এখানে এভাবে কল্পনা করতেছে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিছেন না, মানে আমরা মেয়েদেরকে সঠিক মর্যাদা না দেওয়ার কারণে আমরা জীবনে উন্নতি করতে পারতেছি না বা উন্নতির পথে অগ্রসর হতে পারতেছি না। এখানে তিনি 2টি অসাধারণ উদাহরণ দিয়েছে। এই উদাহরণগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে বারবার পড়বে বা ভিডিও রিভাইজ করে দেখবে। এছাড়াও এই গল্পের আমি এমসিকিউ, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোই তোমাদেরকে দিয়েছি। এখন গল্পটির ব্যাখ্যা দিচ্ছি। সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে। তাহাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। এ স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদাম্পত্যের প্রেমালাপ কবিতার 2-4 ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম। এখন দেখো লেখক এখানে বলতেছে সমাজের যে বিধি ব্যবস্থার মধ্যে সমাজ সবসময় মনে করে ছেলেদের দুঃখ কষ্টগুলো একরকম, মেয়েদের দুঃখ কষ্টগুলো আরেক রকম, তাই কেউ কারোর সাথে ভাগাভাগি করে না। এই জন্য তিনি কি করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতা থেকে তিনি কিছু ছন্দ নিয়ে এসেছেন বা লাইন নিয়ে এসেছেন। এটা এমসিকিউতে আসতে পারে, তোমাদের এখানে উল্লেখ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ। এরপর দেখো এখানে একটা বর এবং কনের নিয়ে একটা ছোট আলাপ আছে, এই আলাপটি আমরা দেখব। বর মানে ছেলে বলছে, কেন সখী কোণে কাঁদিয়েছ বসিয়া, মানে তুমি কেন বসে বসে কাঁদছ। কনেকে মানে বউকে বলছে। কনে মানে বউ বলছে, পুষি মিনিটিরে ফেলিয়া এসেছি ঘরে, মানে বিড়ালটিকে ফেলে আসলে বা পোষা প্রাণীকে ফিরে আসলে যে কষ্টটা হয় এই ধরনের কিছু বলছে। কি করিছ বনে কুঞ্জন ভবনে, তখন মেয়ে বলে বা ওর বউ বলে, স্ত্রী বলে, খেতেছি বসিয়া টোপাকুল। টোপাকুল মানে এখানে বড়ইকে বোঝানো হচ্ছে। বর তখন বলছে, জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয়, তোমাতরে সখী বলো করিব কি, মানে মেয়ে তোমার জন্য কি করব, যা লাগে তা এনে দিব। তখন কনে বলছে, আরো কুল পারো গোটা 6, মানে আরো 6টা বা আরো কিছু বড়ই পারো। এখানে 6 হিসেবে উল্লেখ হচ্ছে, এখানে বলতেছে আরো কিছু বড়ই পারার জন্য। বর বিরহের বেলা কেমনে কাটিবে, কনে দেবপুতুলের বিয়ে। এখানে দেখো এখানে আসলে তুলনা করেছে এই যে মেয়েদের যে আবদারগুলো, মানে এই যে ছোট ছোট আবদারগুলোই যেমন কি প্রধান, মানুষ মনে করে যে ওদের এই ছোট আবদারের পরে ওদের কোনো বড় আবদার থাকতে পারে না, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করেছে। সুতরাং দেখা যাক কনেকে এইরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে স্বামী ছায়া তুললে সহচারী হইতে পারে। প্রভুত্বের বিদ্যার গতি সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত। এখানে বোধোদয়টা কি তাও আমি তোমাদেরকে বলছি, এবং এখানে কি বলছেন সেটাও দেখো। মেয়েদেরকে আসলে এইভাবে শিক্ষা দেওয়া হয় না যে তুমি স্বামীর সহচারী হবে, মানে সহচারী হবে, তিনি দুঃখ হয়ে থাকলেন তুমিও তার দুঃখটা ভাগাভাগি করে নিবে, সংসারটা সামলানোর জন্য তুমিও একটু শক্ত হয়ে উঠবে বা আর্থিকভাবে যোগান যদি প্রয়োজন হয় সেটাও তুমি দিবে, কিন্তু এমনটা শিখানো হয় না মেয়েদেরকে। এবং প্রভুত্ব মানে ছেলেদের বিদ্যার গতি সীমা নাই, এটা অনেক পর্যন্ত ছেলেরা পড়তে পড়তে অনেক পড়তে পারে, কিন্তু তখনকার সমাজের মেয়েরা বোধোদয় পর্যন্ত পড়তে পারত। বোধোদয় কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি লেখা বই, যেটি শিশু শিক্ষা ছিল, মানে বাল্যকালে যে শিক্ষা দেওয়া হয় এতটুকুই পর্যন্ত মেয়েদের শিক্ষার দৌড়, এটাই তখনকার সমাজে ছিল। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপে, স্ত্রী তখন একটা বালিশের ওয়ার্ডের দৈর্ঘ্য প্রস্তুত সেলাই করিবার জন্য মাপে। নিশ্চয়ই স্বামী যখন বেশি পড়ালেখা করেছে বা তিনি গবেষণা ধর্মীয় নক্ষত্র সূর্য মাপছেন, কিন্তু তখনই মেয়ে বা স্ত্রী ঘর কোণে বসিয়া যে বালিশের কভার মাপতেছে, কভারের দৈর্ঘ্য মাপতেছে এই ধরনের সেলাই করার জন্য। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতের বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে
ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন। স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। এখানে দেখো ছেলেদের এবং মেয়েদের দুইটি বৈশিষ্ট্য এখানে দেখা যাচ্ছে। মানে পতিরা, মানে যে ছেলেরা, ওরা যখন পৃথিবীর সকল বিষয় নিয়ে গবেষণা করছে, এটা কিন্তু আগের কথা, তুমি এখনের সাথে মিলাতে চেও না, আগেরকার সময়ের কথা বলছে এখানে। ছেলেরা যখন পৃথিবীর সকল বিষয়বস্তু নিয়ে গবেষণা করছেন, বিভিন্ন জিনিস নিয়ে এ ধরনের, কিন্তু তখন মেয়েরা রন্ধনশালায় মানে রান্নাঘরে বিচরণ করেন এবং চাউল ডাউল ওজন করে। মানে ওদের সকল কিছুই ঘরের মধ্যে রয়ে গেছে, ওরা ঘর কোণে হয়ে গেছে, ঘর থেকে ওরা বের হয়ে কিছু ভাবছেন না, এই ধরনের। এরপর দেখো, বলি জৈতবীরদের মহাশয়, আপনার পার্শ্বে আপনার সহধর্মিনী কই? বোধহয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, পৌঁছিবার পূর্বেই পথিমধ্যেই উত্তাপে বাষ্পীভূত হইয়া যাবেন, তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো। এখন দেখো, লেখক একটু ঠেস মেরে কথা বলছেন যে একজন জ্যোতির্বিদ্যা বা যিনি, যার ইচ্ছা সূর্যমণ্ডলে যাওয়া, এই ধরনের, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ধরো সূর্যমণ্ডলে যাবে, কিন্তু তো লেখক ঠেস মেরে বলছেন, তো আপনি আপনার সহধর্মিনীকে এসব বুঝাচ্ছেন না কেন বা এসব শিখাচ্ছেন না কেন? তিনিও আপনার সাথে যেতে পারতো। হয়তো এ কারণে বুঝাচ্ছেন না যে পত্নী যদি যায়, মানে মেয়ে যদি যায়, তাহলে হয়তো এই যে যানটা, এটা মাঝপথেই কি হয়ে যাবে, ভাষ্পীভূত হয়ে যাবে বা ফুটে যাবে, এই ধরনের। মানে এটা একটু ঠেস মেরে বলা হয়েছে। তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো, তবে সেখানে মেয়েদের না যাওয়াই ভালো, লেখক একটু ঠেস মেরে এখানে কথা বলছেন। এরপর দেখো, অনেকে বলেন স্ত্রী লোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই। আমরা আমাদের সমাজে প্রায় দেখি যে বলেন মেয়েদের বেশি পড়ার প্রয়োজন নাই, এই ধরনের। মেয়েরা চর্বচর্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, 2-4খানি উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট। এখানে দেখো বলছেন যে আমরা তো আমাদের সমাজে অনেককেই দেখি যে বলে যে মেয়েদের বেশি পড়ার প্রয়োজন নাই, এবং এখানে এরপরে বলছেন মেয়েরা যদি চর্বচর্য হলো যে এক প্রকার খাবার আর কি, যেটা চিবিয়ে খেতে হয়, এই ধরনের খাবার, এটা যদি রাঁধতে পারে বা রান্না বান্না জানে, এই ধরনের বোঝাচ্ছে। বিবিধ প্রকার মানে বিভিন্ন প্রকার সেলাই করতে পারে, 2-4খানি মানে মোটামুটি কোনোরকম লেখাপড়া করতে পারে, ইহাই যথেষ্ট তাহাদের জন্য, আর বেশি আবশ্যক নয়, মানে আর বেশি প্রয়োজন নয়। কিন্তু ডাক্তাররা বলেন, কিন্তু তখনকার সময় ডাক্তাররা বলেন আবশ্যক আছে, মানে মেয়েদের লেখাপড়ার আবশ্যক আছে। কেন আছে সেটাও এখন বলবে। যেহেতু মাতার দোষগুণ লইয়া পুত্রগণ ধরামে অবতীর্ণ হয়, এই জন্যই দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রতাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA পাস করে বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঝুলিতে থাকে। তাহাদের বিদ্যা পরীক্ষায় এই কথার সত্যতার উপলব্ধিত হইতে পারে। দেখো এখানে আরো কিছু বলেছেন। প্রথমে বলেছেন আমাদের ডাক্তাররা কিন্তু বলছেন যে মেয়েদের জ্ঞান অর্জন করা অনেকটাই প্রয়োজন, কারণ ছোটবেলা থেকেই যে বাচ্চারা বা যে ছোটবেলায় যে বাচ্চাটাকে পালে নিশ্চয় বাবার কাছে খুবই কম থাকে, মায়ের আচার আচরণ এগুলো ওরা বেশিরভাগ ক্ষেত্রেই রপ্ত করেন। মানে মা কি করছেন, মা যদি পড়ালেখায় বিভিন্ন গবেষণায় মনোযোগী হন, ওই ধরনের হতে চায়, কিন্তু আমাদের সমাজে তো আমরা মেয়েদেরকে রান্নাঘরেই ফেলে রেখেছি। এই জন্য ছেলেরাও পড়ালেখা তেমন একটা বা যে বেসিক ধারণা বা যে ছোটখাটো কনসেপ্টগুলো আছে এগুলো ধরতে পারেন না। শুধু তারা পড়ালেখা করেন এই কারণে শিক্ষকের বেত্রতাড়নায়, শিক্ষক মারবে এই ভয়ে তারা কোনো রকম করে মানে তাদের ডিগ্রি নিতে থাকে, পড়ালেখা করতে থাকে, কিন্তু তা আসলে সুফল বয়ে আনে না। এই ধরনের বিদ্যা, তাহাদের বিদ্যা পরীক্ষায় এই কথায় সত্যতার উপলব্ধিত হইতে পারে। এই জন্য এখানে দেখো তিনি একটা উদাহরণ দিচ্ছে। আমার জৈনিক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতির দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন। মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা কোন দিকে সে ঠিক মতো বলতে পারে না, এজন্য এখানে একটা উদাহরণ দিছে ওই ধরনের। শেষে তিনি প্রশ্ন করিলেন, যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে, মানে তোমার ডান হাতটা দক্ষিণ দিকে থাকবে এবং বাম হস্ত মানে বাম হাতটা পশ্চিম দিকে থাকবে, তবে তোমার মুখ কোন দিকে থাকবে? তখন তোমার যে মুখটা এটা কোন দিকে থাকবে, এই ধরনের প্রশ্ন করেছে। আসলে থাকার কথা ছিল দক্ষিণে, কিন্তু উত্তর পাইলেন আমার পশ্চাৎ দিকে, এই ধরনের। এই জন্য তিনি বলেছেন যে এই যে আমাদের মেয়েরা বা আমাদের যে নারী সমাজ, ওরা রান্নাঘরে বা এক কোণে থাকার কারণে, বিদ্যা চর্চা না করার কারণে বেসিক জিনিসগুলো বাচ্চারা
ছোটবেলাতে শিখতে পারেন না। এই ধরনের একটা এখানে উদাহরণ তিনি দিয়েছেন। যাহারা কন্যার ব্যায়াম করা আবশ্যক মনে করেন, তাহারা দহিত্রাকে হৃষ্টপুষ্ট পালোয়ান দেখিতে চান কি না। এখন দেখো এখানের মধ্যে আরেকটা কথা বলেছে, আমাদের সমাজে অনেকে আছে যে মেয়েরা কি আসলে ব্যায়াম করবে, তাদের ব্যায়াম করার কি প্রয়োজন, হ্যাঁ তারা তা দেখতে চান না, কিন্তু ওই মেয়ে থেকে যে সন্তান জন্ম নিবে তারা চান সে যেন বা তার নাতি যেন পালোয়ান টাইপের হয় বা শক্তিশালী হয়। এখন যার মা শক্তিশালী নয় সে কোত্থেকে শক্তিশালী হবে, এরূপ তাহাদের দহিত্র ঘুষিটা খাইয়া থাপ্পড়টা মারিতে পারেন, এইরূপ ইচ্ছা করেন কিনা। যদি সেরূপ ইচ্ছা করেন তবে বোধহয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন। এখন দেখো এখানে বলতেছে ওরা চান ওদের নাতি যেন একটু মানে পালোয়ান বা শক্তিশালী টাইপের হয়, কেউ যদি তাকে একটা ঘুষি মারে সে যাতে থাপ্পড় মেরে আসতে পারে, এইরূপ চাহেন। তো তাহলে তারা চাচ্ছেন যে সুকুমারী গোলাপ লতিকায়, মানে গোলাপ গাছের লতা যেমন অনেক কি হয় নরম হয়, সুকুমারী গোলাপ এগুলার লতা যেমন কি হয় নরম হয়, সেখানে তারা কাঁঠালের মতো শক্ত একটা ফল ফলাতে চাচ্ছে, আসলে যেটা কখনোই সম্ভব নয়। মানে তার ছেলের বউয়ের অবস্থা খুবই নমনীয় বা ওর শারীরিক দুর্বলতা অনেক, কিন্তু তার থেকে যে সন্তান চান তা চান যে অনেক বেশি যাতে পুষ্ট হয়। এই জন্য লেখক এখানে এই ধরনের একটি উদাহরণ দিয়েছেন। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দহিত্রাও বলিষ্ঠ হয়, বরং পায়জার পেটা হইয়া নতমস্তকে উচ্চস্বরে বলে মাত মারো চোট লাগতা হ্যায়, এবং পরাজয় লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহারকর্তাকে শাসাইয়া বলেন যে কায় মারতাতা হাম নালিশ কারেগা, তাহা হইলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। এরপর দেখো এরপরে এই যে ব্যাখ্যাটি বলেছেন এখানের মধ্যে যারা এটার বিপক্ষ ইচ্ছা পোষণ করেন যে আমাদের ছেলেকে কেউ যদি মারে সে মার খেয়ে চলে আসার সময় আমি তোমার নামে বিচার দিব বা নালিশ করব, এই ধরনের, এই জন্য বলেছেন লেখক এই আমার বক্তব্যটা ওদের জন্য নয়। এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এসেছে এখানে, খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে। এখানে কোন সমাজের কথা বলা হয়েছে, খ্রিস্টান সমাজ। খ্রিস্টান সমাজের মধ্যে স্ত্রীদের অনেক বেশি শিক্ষার সুবিধা থাকে, তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পায় না। এখানে বলতেছে যে খ্রিস্টান সমাজে তো মেয়েদের শিক্ষার অনেক সুবিধা আছে, কিন্তু তাও তো তারা তাদের 16 আনা ভোগ করতে পারেন না, তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় নাই, মানে তাদের মনও দাসত্ব হতে মুক্তি পায় নাই। স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেক উত্তমার্ধই তাহারা অংশীর, জীবনে জীবন মিলাইয়া তন্ময় হইয়া যান না। স্বামী যখন ঋণ জালে ঝর্জরিত হইয়া ভাবিয়া ভাবিয়া মর্মে মরিতেছেন, স্ত্রী তখন একটি নতুন টুপির চিন্তা করিতেছেন, কারণ তাহাকে কেবল মূর্তিমৃত কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে, তাই তিনি মনোরম কবিতা সাজাইয়া থাকিতে চাহেন, হৃদয়ারূপ গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম। এখানে দেখো খ্রিস্টান সমাজে নারীরা তো আছেন, তারা শিক্ষার 16 আনা সুবিধা পান এবং স্বামীর সাথে থাকেন তো বটে, কিন্তু স্বামীর যে সুখ দুঃখ তা তারা ভাগাভাগি করে নিতে পারেন না, কারণ তাদেরকে তো ওইভাবে ওইগুলো শিখানো হয় নাই। এবং তারা শুধু এই যে এখানে একটা কবিতার কথা উল্লেখ আছে, কবিতা বলতে আমরা কবিতায় কি দেখি, প্রেমের আলাপ বা এখানে যে শিক্ষাগুলো যে ও ওরটা নিয়ে বেঁচে আছে আমি আমারটা নিয়ে বেঁচে আছি, কে কি করছে আমি জানি না, আমি আমারটা পাচ্ছি খাচ্ছি চলছি, এই ধরনের। এখানে একটা গদ্যের কথা বলা আছে, গদ্যের মধ্যে যে অনেক কিছু বাস্তবতা থাকে, যে এখানে অনেক সমস্যার ভিতর দিয়ে যেতে হয়, সমস্যাগুলো একে অপরের সাথে ভাগাভাগি করতে হয়, এই অবস্থাটা তো মেয়েগুলো বুঝে না বা ওই সমাজের মেয়েগুলো বোঝে না। এই জন্য তাই বলেছে সে আপন মনে কবিতা বুনতে থাকে বা নতুন কিছু কিনবে, অথচ তার স্বামী কিন্তু বিভিন্ন ঋণে জর্জরিত। এই যে ঋণে থাকার কারণে তার যে স্বামীকে একটি সাপোর্ট দেওয়ার কথা ছিল, মানসিক বা যে কোনোভাবে নিজের সঞ্চয়গুলো দেওয়ার কথা ছিল বা নিজে ইনকাম করে সাহায্য করার কথা ছিল, তা না ভেবে সে নতুন করে কোনো কিছু কেনার কথা চিন্তা করিতেছেন। এই জন্য তাই বলেন তিনি ওরাও মানসিক দাসত্বের মধ্যে আছেন। এরপর দেখো এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাও, এজন্য এখন লেখক বলছেন এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাও, মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক। এখন তিনি খ্রিস্টান সমাজকে ছেড়ে এখন মুসলমান সমাজে আসছেন, এখানেও বিবৃতিগুলো খুবই সুন্দর। মুসলমান সমাজে আমরা সবসময় বলে আসি যে পুরুষের অর্ধেক হলো নারী, অর্থাৎ 2 জন নারী 1 জন নরের সমতুল্য, মানে 2টা মেয়ে একটা ছেলের সমতুল্য, অথবা 2টি ভ্রাতা
একটি ভগ্নী একত্রে হইয়া আমরা 2.5 জন হই। মানে 2টা ছেলে 2 জন এবং একটা মেয়ে একটা ছেলের অর্ধেক, মানে 2.5 জন হয়। আপনারা মুহাম্মদীয় আইনে দেখিতে পারিবেন যে বিধান আছে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে মুহাম্মদ নিয়েছি, যারা মুসলিম তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। এখানে একটা বিধান আছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিধান দিয়েছেন, পৈতৃক সম্পত্তির কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে, মানে ছেলে যা পায় তার অর্ধেক পাবে মেয়ে। এটা কোন আইনে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনে। এই নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ, মানে এটা শুধু লিখেই রেখেছেন, আসলে কি এটার কার্য কতটুকু হয়, আমাদের নবীর নিয়মটা কতটুকু পালন করা হয়, যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করতে যান, তবে দেখিবেন কার্যত কন্যার ভাগ শূন্য কিংবা যৎসামান্য পড়িতেছে। মানে এই যে মেয়েদেরকে অর্ধেক দেওয়ার কথা ছিল, মানে বাবার সম্পদের অর্ধেক দেওয়ার কথা ছিল, তা হিসাব করে যদি তুমি কারো, ধরো এখানে একজন মুসলমানের কথা বলেছে যে কোনো ধনবান মুসলমানের সম্পদ ভাগ করার ব্যাপারটা যদি তুমি দেখে আসো, দেখবে যে হয়তো মেয়ের ভাগে শূন্য ভাগ পড়েছে, বা হয়তো যা পড়েছে তা খুবই যৎসামান্য, মানে অল্প। এরপর দেখো এখানে খুবই অল্প সম্পত্তি পড়েছে। আমরা এখনকার সমাজে তো প্রায় দেখতে পাই, বা বেশিরভাগ ভাইরা বলে থাকেন যে তুমি তো এখানে আসবে, আমাদের এখানে থাকবে, খাবে। মেয়েরাও এটি মেনে নেয় যে আমি অল্প কিছু সম্পত্তির জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক কেন নষ্ট করব, আমি এখানে আসতে পারবো না। এই জন্য মেয়েরাও এগুলা নিয়ে তেমন কিছু বলেন না, এবং পুরুষ শাসিত সমাজটাও ওদের সম্পত্তিগুলো আত্মসাৎ করে থাকেন। আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব। এতক্ষণ তিনি যে সম্পত্তিগুলো দেখা যায় ওই ধরনের সম্পত্তি নিয়ে আলোচনা করেছেন। এখন অপার্থিব সম্পত্তি বা যেগুলো দেখা যায় না, যেমন পিতা মাতার স্নেহ, এগুলা তিনি বলেছেন পিতার স্নেহ, যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি। তাহলে কি কি অপার্থিব সম্পত্তি? পিতার স্নেহ এবং যত্ন, এগুলা কিন্তু পরীক্ষা আসবে। এখানে পক্ষপাতিত্বের মাত্রা বেশি, মানে ওই সম্পত্তি থেকে এখানে পক্ষপাতিত্বের মাত্রা আরো বেশি। এই যত্ন স্নেহ হিতৈষিতারা অর্ধেকই আমরা পাই কই। এখানে যে এই যে ভালোবাসাটা, এটা অর্ধেকটাও তো পায় না এখন নারীরা। এই যে ছেলেকে যতটুকু আদর করে, তখনকার সমাজে ছেলেদেরকে যতটুকু দেখতে পারতো তার অর্ধেকও মেয়েরা পেত না, অথচ মুহাম্মাদীয় আইন অনুসারে অর্ধেক পাওয়ার কথা। যিনি পুত্রের সুশিক্ষার জন্য 4 জন শিক্ষক নিযুক্ত করেন, তিনি কন্যার জন্য 2 জন শিক্ষয়িত্র কি নিযুক্ত করেন? এ দেখো, মুহাম্মাদীয় আইন অনুসারে অর্ধেক পাওয়ার কথা। যে 4টা শিক্ষক রাখে ছেলের জন্য, সে কি মেয়ের জন্য 2টা শিক্ষক রাখে? তখনকার সমাজে তো মেয়েদের জন্য রাখতোই না, ছেলেদেরকে পড়াতো শুধু। যেখানে পুত্র 3টা BA পর্যন্ত পাস করে, সেখানে কন্যা 1.5টা পাস করে। এখানে BA পর্যন্ত মানে অধিক শিক্ষা বোঝাচ্ছে 3টা, তো 3টার অর্ধেক 1.5 মানে ইন্টার পাস বা FA ফেল, এটা এখানে বোঝাচ্ছে। তো এতটুকু কি আদৌ পাস করে? কি পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয় সংখ্যায় পাওয়াই যায় না। এখন দেখো আরেকটা বলছে যে ছেলেদের বিদ্যালয়ের অভাবই নেই, কিন্তু মেয়েদের বিদ্যালয় সংখ্যা গণনা করাও যাচ্ছে না, নাই বললেই চলে। যে স্থলে ভ্রাতা শামসুল ওয়ালামা নজমুস ওয়ালামা হয়েছে কি, তাহাদের অন্তপুর গহনে অসংখ্য নজমুন্নেসা শামসুন্নেসা শোভা পাইয়াছে বটে, কিন্তু আমরা সাহিত্য গগনে নজমুল ওয়ালামা দেখিতে চাই। এখন দেখো এখানে বলতেছেন যে শামসুল ওয়ালামা হলো যে কি জ্ঞানী ব্যক্তিদের মধ্যে সূর্য, আর নজমুল ওয়ালামা হলো যে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে, মহিলাদের মধ্যে নক্ষত্র। এই ধরনের তো আমরা অসংখ্য সাহিত্যকর্মে দেখতে পাই। আবার বাস্তব অর্থে তো অনেক মেয়েদের নাম থাকে, নজমুন্নেসা শামসুন্নেসা, কিন্তু এই যে এত ভালো ভালো নামগুলো, এত জ্ঞানীধারী নামগুলো আদৌ কি আমরা সাহিত্য জগৎ ছাড়া অন্যদিকে দেখতে পাই? বা বাস্তব জীবনে কি আমরা এই ধরনের মেয়ে বা জ্ঞানী গুণী মেয়ে দেখতে পাই তখনকার সমাজে? এরপর দেখো, আমাদের জন্য এদেশের শিক্ষা বন্দোবস্ত সচরাচর এইরূপ: প্রথমে আরবি বর্ণমালা, অতঃপর কোরআন শরীফ পাঠ। মানে আমাদের যে মুসলিম সমাজে তখনকার সময় আমাদেরকে পড়ালেখা করাতো বা মেয়েদেরকে পড়ালেখা করাতো, প্রথমে বর্ণমালা শিখাতো, এরপরে কোরআন শরীফ, কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় কি, মানে শুধু মুখস্থ করানো হতো, বেতের ভয়ে পড়ানো হতো। আদৌ কি এগুলোর মানে বোঝানো হতো না। কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো, এখানে দেখো একটা পাখির কথা উল্লেখ আছে, এটি এমসিকিউতে আসবে, কি পাখির মতো? টিয়া পাখির মতো
আবৃত করো। কোন পিতার হিতৈষিণার মাত্রা বৃদ্ধি হইলে, মানে মেয়েকে পড়ানোর ইচ্ছা একটু বেশি থাকলে, তিনি দুহিতাকে মানে মেয়েকে হাফেজা করিতে চেষ্টা করেন। মানে কেউ যদি এই আরবি বর্ণমালা শিখানোর পর, কোরআন শরীফ শিখানোর পর মেয়েকে আরো শিক্ষা দিতে চাইতেন, তিনিও শুধু এতটুকুই চাইতেন যে মেয়ে হাফেজা হোক। সমুদয় কোরআন খানি যাহার কণ্ঠস্থ থাকে তিনি হাফেজ। এখানে যে শুধু মুখস্থই করতে পারবে কোরআন শরীফটা তিনি হাফেজ। আমাদের আরবি শিক্ষা এই পর্যন্ত। পারস্য ও উর্দু শিখতে হইলে করিমা বখশা এ বরহালেমা এবং একেবারে উর্দু বানাতন নাচ পড়ো, এই দুইটা বই, বা যেখানে অর্থতত্ত্ব তেমন একটা বোঝানো থাকতো না, এই দুইটা বই পড়াতো। একে আকারিকার নাই, তাতে আবার আর কোনো সহজ পাঠ্যপুস্তক পড়া হয় নাই, সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না। এই যে এখানে এই ধরনের, ধরো উর্দুতে তো আমরা জানি আকার একার কিছু থাকে না, এর উপর আবার অর্থ বোঝানো হয় না, এই জন্য যে পড়ালেখার ব্যাপারটা এটা একটা দ্রুতগামী হয় না। অনেকের এই কয়খানি পুস্তক পাঠ শেষ হওয়ার পূর্বেই কন্যা জীবন শেষ হয়, মানে মেয়ে ছোটবেলার জীবন শেষ হয়, কারণ তখন তাদের বিয়ে হয়ে যায়। বিবাহ হইলেই বালিকা ভাবে, যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল। তখন এই যে মেয়েদেরকে যে এই ধরনের মুখস্থ বিদ্যা পড়ানো হতো, কোনো বোঝানো নাই, কিছু নাই, এই জন্য মেয়েরা যখন বিবাহ হয়ে এই পড়ালেখার পাঠ বাদ দিতে হতো, তখন তারা ভাবতো যে যাক রক্ষা পাওয়া গেছে, ভালোই হয়েছে। কোনো কোনো বালিকা রন্ধন ও সুতিকর্মে সুনিপুণা হয়, মানে রন্ধন মানে রান্না বান্না বা রসাইঘরের কাজে, সুতিকর্মে মানে সেলাই সুতা বা এই যে টেইলারিং কাজ, এগুলোতে সুনিপুণ মানে ভালো হয়। বঙ্গদেশেও বালিকা দিককে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না, মানে বাংলা ভাষাটাও ভালো করে শেখানো হয় না। কেউ কেউ উর্দু পড়িতে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না, মানে উর্দুটা সে বলতে জানে কিন্তু কলম দিয়ে লিখতে জানে না। ইহাদের উন্নতির সলমা জুমকির কারুকার্য, উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত। এই যে ওদের যে পড়ালেখার ব্যাপারটা বা উন্নতির ব্যাপারটা, উন্নতিটা এতটুকুই যে তুমি কোনো ভালো কারুকাজ বা কোনো খাবার রান্না করতে পারো বা উলের জুতা মোজা এগুলো তৈরি করতে পারো, এতটুকুই পর্যন্ত। যদি ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন, যে মানে ধরো এই যে আমরা যে মেয়েদেরকে এত সমস্যায় রাখতেছি, এটার জন্য যদি পুরুষ সমাজের কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হয়, কে নিবেন? ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা কন্যার প্রতি কি রূপ ন্যায় ব্যবহার করিয়াছ, তবে আপনারা কি বলিবেন? তবে এই পুরুষ সমাজ তখন কি উত্তর দিবে? পয়গম্বরদের ইতিহাসে শোনা যায়, জগতে যখনই মুসলমান বেশি অত্যাচার অনাচার করিয়াছে, তখনই একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন শিষ্টের পালন করিয়াছে। আমরা পয়গম্বর মানে যে নবী রাসূল আছেন তাদের কাছ থেকে শুনেছি, যখনই এই পৃথিবীতে অত্যাচার অবিচার বেড়ে গেছে, তখনই কোনো না কোনো পয়গম্বর বা নবী রাসূল এসেছেন এবং তারা দুষ্টের দমন করেছেন এবং শিষ্টের পালন করেছেন, ভালো দিকগুলো পালন করেছেন। আরবের স্ত্রীর প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন। তিনি কেবল বিধি ব্যবস্থা দিয়াই ক্ষান্ত থাকেন নাই, স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন, তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন। কন্যা কিরূপ আদর নিয়া, সে আদর সে স্নেহ জগতে অতুল। এখানের মধ্যে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারী সমাজ যে অবহেলিত ছিল বা তখনকার সময় কন্যাদেরকে যে পুঁতে ফেলা হতো, এইসব ব্যবস্থার বিপক্ষে তিনি রুখে দাঁড়িয়েছেন এবং তিনি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আদর করেছেন, এটা আসলে অকল্পনীয় এবং এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আহা, তিনি নাই বলিয়া আমাদের এই দুর্দশা, তবে আইস ভগিনীগণ আমরা সকলে সম্মনস্বরে বলিব, মানে একসাথ হয়ে বলিব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই বলে ওদের এত দুর্দশা, তাই তিনি বলছেন সকল ভগ্নীগণ বা মেয়েগণ একসাথ হয়ে আমরা বলিব। এখানে দেখো তিনি যে সকলকে ডাক দিয়েছেন এটা নিয়েও তিনি কিছু কথা বলবেন। করিমা বখশা এ বরহালেমা, করিম এখানে করিম মানে আল্লাহকে বোঝানো হচ্ছে। করিম অবশ্যই কৃপা করিবেন, মানে আল্লাহ নিশ্চয় ওদেরকে কৃপা করিবেন বা মেয়ে জাতিকে কৃপা করিবেন, যেহেতু সাধনাই সিদ্ধি, মানে ধৈর্য ধরলেই এটাই কি উত্তম। আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি, মানে আমরা যে
বাবা মা ফ্যামিলির কাছে বা পরিবারের কাছে, বা আমরা পরিবারের কাছে যে অর্ধেক হিসাবে কল্পনা করি, কিন্তু আল্লাহর কাছে কিন্তু মেয়েরা অর্ধেক নয়। তাহা হইলে এরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত, পুত্র যেখানে 10 মাস স্থান পাইবে, দুহিতা সেখানে 5 মাস। মানে ধরো এখন বুঝাচ্ছেন যে যদি আল্লাহর কাছে আমরা এই যে পুরুষ শাসিত সমাজের মতো অর্ধেক হতাম, তাহলে একটা ছেলে যদি মায়ের গর্ভে 10 মাস থাকতো, তাহলে মেয়ে থাকতো এখানে 5 মাস। পুরুষের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয়, কন্যার জন্য তাহার অর্ধেক হইতো, কিন্তু বাস্তবতা এমনটা হয় না। তাই তারা বলছেন আল্লাহ তাদেরকে কিভাবে দেখেন না, অর্ধেক হিসাবে দেখেন না, সেই রূপ তো নিয়ম নাই। আমরা জননীর স্নেহ মমতা ভ্রাতর সমান ভোগ করি, মাতৃ হৃদয়ে পক্ষপাতিতা নাই। তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী? এই যে দুইটা ব্যাপার এখানে দুইটা ব্যাপার বলেছেন, যে ছেলেরা 10 মাস থাকলে মেয়েরা 5 মাস থাকতো, কিন্তু বাস্তবতা হয় না এটা। এবং ছেলের জন্য যে পরিমাণ দুধ আসে মায়ের বুকে, এবং মেয়ের জন্য ঠিক একই পরিমাণই আসে, এই জন্য বলেছেন তাহলে তারা কিভাবে আল্লাহকে পক্ষপাতী বলবেন? তিনি কি মাতা অপেক্ষায় অধিক করুণাময় নহে? তিনি কি আমার মায়ের থেকে অধিক বেশি করুণাময় নহে? আমি আবার রন্ধন ও সূতিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি, তাহাতে আবার যেন কেউ মনে না করেন আমি সূতিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী। এখন দেখো, একটু আগে যে লেখক বলেছিলেন যে আমি রান্নাঘর বা রান্না নিয়ে এত বা সূতিকর্ম নিয়ে এত বিদ্বেষ বলতেছি, তার মানে এই নয় যে আমি এগুলোর বিরোধী। জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্নবস্ত্র, সুতরাং রন্ধন ও সেলাই অবশ্যই শিক্ষণীয়। এগুলা নিশ্চয়ই অনেক বেশি শিক্ষণীয়, কারণ জীবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এই রান্না বান্না এবং সেলাই আমাদের জীবনের বেশিরভাগ অংশের সাথে এই দুটি বিষয় জড়িত। তাই এটি শিখা খুবই জরুরি। কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে। কিন্তু তাই বলে কি বেশি প্রয়োজন, তাই বলে কি আমরা সারা জীবন রান্নাঘর এবং সূতিকর্মেই কাটিয়ে দিব? বিষয়টি কিন্তু এমন নহে। স্বীকার করি যে শারীরিক দুর্বলতা বশত নারী জাতির অপর জাতির সাহায্য নির্ভর করে, তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না। এখন দেখো, তিনি বলছেন যে আমরা জানি শারীরিকভাবে মেয়েরা একটু কিন্তু দুর্বল হয়, মানে ছেলেদের তুলনায় তাদের শারীরিক শক্তি একটু কম থাকে, কিন্তু তাই বলি আমরা পুরুষ কি প্রভু নিজেকে দাবি করতে পারবো? আমরা ওদেরকে হ্যাঁ একটু সাহায্য করি আর কি, কিন্তু তাই বলে কি আমরা ওদেরকে দাসী মনে করব বা নিজেকে প্রভু মনে করব? এমনটা কিন্তু হতে পারে না। কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে। এখন লেখক বলছেন আমরা কিন্তু আমাদের পৃথিবীতে অনেক উদাহরণ দেখতে পাই যে প্রত্যেকেই প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারেন না। মানুষ নিশ্চয় একে অপরের সাহায্য ছাড়া চলিতে পারেন না। তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মানে তরুলতা মানে এই যে শিকল বাকল গাছ আছে এগুলার কথা বলছেন, এগুলো যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মানে বৃষ্টি না হলে যে ওরা শুকিয়ে যাবে এই ধরনের। মেঘও সেই রূপ তরুর সাহায্য চায়। এখানে দেখো তরুলতা মানে তরুলতা তো গাছপালা ছোটখাটো গাছ, এগুলা যেমন বৃষ্টির সাহায্য চায়, বৃষ্টি ছাড়া ও যেমন কি হয়ে যাবে, শুকিয়ে যাবে এই ধরনের। মেঘও সেই রূপ তরুলতার সাহায্য চায়, তরুলতার সাহায্য ছাড়া সে কি হতে পারবে না, পানি আহরণ করতে পারবে না বা বৃষ্টি বর্ষণ করতে পারবে না, এই জন্য একে অপরের সাহায্য লাগে। এখানে দেখো জল বৃদ্ধির নিমিত্ত নদীর বর্ষার সাহায্য পায়, মানে জল বেড়ে গেলে বা বৃষ্টি হওয়ার কারণে জল বেড়ে গেছে তার জন্য সে সাহায্য পায়। আবার এই যে পানিগুলো নদীর, এই যে নদীর মাধ্যমে কি হয়, এই যে মেঘ আবার নদীর কাছে ঋণী হয়। কিভাবে? এই যে নদীতে অনেক পানি, সেটা আবার ও কি করে, রোদের কারণে মেঘে পানিগুলো জমা হয় আবার সেটা পড়ে, এই জন্য একে অপরের কাছে ঋণী। তবে তরঙ্গিনী কদম্বিনীর স্বামী মানে মেঘের স্বামী, তাহলে কি নদী মেঘের স্বামী হয়ে যাবে? এখানে স্বামী বলতে কি বোঝাচ্ছে? স্বামী বলতে প্রভুত্ব বা মালিক বোঝাচ্ছে, তাই বলে কি সে মালিক হয়ে যাবে না? কদম্বিনী তরঙ্গিনীর স্বামী, এখানে যে এই যে একে অপরকে সাহায্য করছে, তো সাহায্য করার ফলে কি হবে? একে অপরের স্বামী হয়ে যাবে। স্বামী মানে কি প্রভু হয়ে যাবে, মালিক হয়ে যাবে? না, এমনটা তো হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই স্বামী যে কথাটা, স্বামীর যে অর্থ, এই স্বামী বলতে আমরা যদি একে অপরের পরিপূরক বুঝি তাহলে ঠিক আছে, কিন্তু স্বামী বলতে যদি প্রভুত্ব বা মালিকানা বোঝানো হয় তাহলে তো নদী মেঘের স্বামী বা মেঘ নদীর স্বামী এমন হয়ে যেত। এরপর দেখো, এই স্বাভাবিক নিয়মের কথা ছড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলে আমরা তাহাই দেখি, কেউ সূত্রধর মানে কাঠের মিস্ত্রি, কেউ তম্ববাই ইত্যাদি, তম্ববাই মানে কাপড় বনে এমন,
একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চান। মানে এখানে পৃথিবীতে যত ধরনের উদাহরণ আছে সামাজিক ব্যাপারগুলো তুমি চাইলে দেখতে পারো, একে অপরের সাহায্য চাই। তাই বলি কি একে অপরের স্বামী হয়ে যাবে, মানে কি মালিক বা এ ধরনের হয়ে যাবে? তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব না, ব্যারিস্টারকে ডাক্তারের স্বামী বলিব? যদি ইহাদিককে কেউ কাহকে স্বামী বলিয়া স্বীকার না করে, তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমান দিককে স্বামী ভাবিবেন কেন? মানে এই স্বামীর অর্থ যদি এমন হয় মালিকানা বা প্রভুত্ব, তাহলে এই যে আমরা তো পৃথিবীতে একে অপরকে সাহায্য করে আসছি, তাহলে মেয়েদেরকে সাহায্য করার বদলে আমরা কেন নিজেদেরকে প্রভু বা স্বামী ভাবিব? আমরা উত্তমার্ধ, নিকৃষ্টার্ধ, আমরা অর্ধাঙ্গী, তারা অর্ধাঙ্গ। অবলার হাতে সমাজের জীবন মরণের কাঠি আছে, যেহেতু না জাগিলে সব ভারত ললনা, এই ভারত আর জাগিতে পারিবে না। প্রভুদের ভীরতা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে, তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদূরদর্শী ভার্তৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করে। দেখো এখানে বোঝাচ্ছে যে এখানে নারীরা যদি নিজেদের যত্ন নেয় তাহলে একটা সুস্থ সবল জাতি গঠন হবে, এবং এই ক্ষেত্রে তারা যে আমাদের সাথে তাল মিলিয়ে চলবে, এবং সমাজের মধ্যে যে পুরুষরা আছে, পুরুষরা তো তাদের সে একটু শক্তিশালী, এই জন্য বলেছেন তবে কেবল শারীরিক দোহাই দিয়ে আমরা যাতে তাদেরকে কি না করি, বা আমরা যাতে নিজেদেরকে প্রভু মনে না করি, মানে ওদের মালিক মনে না করি, এই ধরনের ব্যাপার, বা শ্রেষ্ঠত্ব দাবি না করি। সম্যক সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আছি, সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? অশৈশব আত্মনিন্দা শুনিতেছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া বেটা ছেলেদের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি, এই তো ভুল। দেখো এখানে ওরা বলেছেন যে ওদেরকে যদি আমরা সুযোগ করে দিতাম শিক্ষা গ্রহণের, নারীদেরকে যদি সুযোগ করে দিতাম, তাহলে তারাও কি আমাদের মতো শ্রেষ্ঠ হতে পারতো না? পারতো। এবং তাই বলে তারা যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না এবং পুরুষরা যে এগিয়ে গেছে, এই কারণে ওরা নিজেদেরকে তুচ্ছ মনে করে। অনেক সময় হাজার হোক, মানে ছেলে মানুষ, যে ছেলে করেছে তো কি হয়েছে, ও ছেলে মানুষ, কিছু হবে না, এ বলে আমরা অন্যায় প্রশংসা করি, এবং এটি কিন্তু ভুল। তবে দেখো, আমি ভগ্নীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ছিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না। মানে তিনি মেয়েদের কল্যাণ কামনা করেন, বেগম রোকেয়া মেয়েদের কল্যাণ কামনা করেন। তিনি এই যে ধর্মবন্ধন বা সমাজবন্ধন থেকে তোমাদেরকে ঘর থেকে বাহির করতে চাচ্ছেন না। মানসিক উন্নতি করিতে চাইলে হিন্দুকে হিন্দুত্ব, খ্রিস্টানকে খ্রিস্টানি ছাড়িতে হইবে এমন কোনো কথা নেই। মানে তুমি যে তোমার মানসিক ব্যাপারটা উন্নতি করবে, এর জন্য তুমি যদি হিন্দু হও তোমার হিন্দুত্ব ছাড়তে হবে না, খ্রিস্টান হলে খ্রিস্টান ছাড়তে হবে না, মুসলমান হলে মুসলিম ব্যবহারগুলো ছাড়তে হবে না তোমাকে। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায়। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি তাই বুঝিতে ও বুঝাইতে চাই। মানে মেয়ে সম্প্রদায় যারা ছিল এবং ওরা যে শুধু শিক্ষার অভাবেই পিছনে পড়ে গেছে, এটা তিনি বুঝাতে চাচ্ছেন। কাউকে কার সমাজ থেকে ছেড়ে আসতে বলছেন না, কাউকে কার ধর্ম ছাড়তেও বলছেন না। অনেকে হয়তো ভয় পাইয়াছে যে বোধহয় একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইয়াছে। মানে হয়তো এখন অনেকে ভাববে যে হয়তো ও বেগম রোকেয়া চাচ্ছে যে একটা পত্নী মানে মেয়ে বিদ্রোহ হোক, যেখানে পুরুষদেরকে ওরা কি করবে, সকল কাজ নিয়ে ফেলবে নিজেদের কাছে, এমন। আসলে তিনি এমনটা চাচ্ছেন না। অথবা দলে দলে উপস্থিত হইয়া বিক্ষোভে রাজকীয় কার্যক্ষেত্র হই তাড়াইয়া দিয়া সেই পদগুলি অধিকার করিবেন। সামলা চোগা আইন কানুনের পুঁজিপুঁথি লুটাইয়া লইবেন। অথবা সদল বলে কৃষিক্ষেত্র উপস্থিত হইয়া কৃষকগুলিকে তাড়াইয়া দিয়া তাহাদের শস্যক্ষেত্র দখল করিবেন। হাল গরু কাড়িয়া লইবেন, তাহা তাদের অভয় দিয়া বলিতে হইবে নিশ্চিন্ত থাকুন। মানে তিনি এখন বলছেন, আসলে আপনারা যদি মনে করেন যে আমি পত্নী বিদ্রোহ শুরু করছি এবং সেখানে আপনাদের আইনসভাগুলো আমি নিজের কাছে নিয়ে নিতে চাই বা মেয়েরা দখল করে ফেলতে চাই, কৃষিক্ষেত্র থেকে কৃষকগুলোকে তাড়িয়ে দিয়ে, মানে ছেলেদেরকে তাড়িয়ে দিয়ে তারা দখল করতে চায়, বা হাল গরু কাড়িয়া লইয়া সেখানে তাহারা যেতে চান, এমনটা নয়। আসলে তিনি বলছেন নিশ্চিন্ত থাকুন, আমি এই ধরনের কিছুই চাই না। পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপাত রাখিয়াছে বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি। এখন বলছেন যে
পুরুষরা যে আমাদেরকে পড়তে সুযোগ করে দেন না, এই জন্য আমরা অকর্মণ্য হইয়াছি। ভারতে ভিক্ষুক ও ধনবান এই দুই দল লোকই অলস। মানে ভারত সমাজে ভিক্ষুক এবং ধনবান, যে ভিক্ষা করে খায় এবং যার অনেক টাকা, দোনোজনই অলস। এবং ভদ্র মহিলার দল কর্তব্য অপেক্ষায় অল্প কাজ করেন। মানে এই বাংলার মেয়েদের যতটুকু কাজ করার কথা ছিল তারা কিন্তু ততটুকু কাজ করেন না, ফাঁকিবাজি করেন। আমাদের আরাম প্রিয়তা খুবই বাড়িয়াছে। মানে মেয়ে সমাজের আরাম প্রিয়তা, একটু কাজ করব, স্বামীর ঘাড়ের উপর খাচ্ছি, তো এখন আমি স্বামীর ঘাড়ের উপর খাচ্ছি এবং আরাম করছি, যা স্বামী যা ইনকাম করে তা দিয়ে কোনো রকম চলছি, এই তো শেষ। আমাদের হস্ত, মন, পদ, চক্ষু ইত্যাদির সদ্য ব্যবহার করা হয় না। আমরা যে আমাদের হাত, পা, মন, মেধা এগুলো ঠিকভাবে ব্যবহার করছি না, বেগম রোকেয়া এটি বলছেন। 10 জন রমণী রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায়। মানে ধরো 10 জন মহিলা যদি একসাথ হয়, তারা সেখানে কোনো কাজের কথা না বলে বা শিক্ষণীয় কথা না বলে তারা কি করে, অর্ধাঙ্গ মানে তার স্বামীর হয় নিন্দা করে কিংবা প্রশংসা করে ওই সময়টুকু পার করে দেয়। আবশ্যক হইলে কোন্দলও চলে, মানে মাঝে মধ্যে ভেজালও হয়ে যায়। আশা করি এখন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটা প্রচলিত হইবে। মানে স্বামীর স্থলে কি হবে, স্বামীর বদল অর্ধাঙ্গ শব্দটা এখন প্রচলিত হইবে। অনেক সুন্দর একটি লেখা লিখেছে।